ভাবে করতে হবে। এর কারণ হলো কোর্ট যেভাবে মানে এক্সিকিউটিভ অর্ডার প্রধানমন্ত্রী তো আগে যে কোটাটা বাতিল করেছে, বুঝতে হবে যে কোটা কিন্তু সারা দুনিয়াতেই আছে, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে কোটা নেই। 2 নম্বর হলো যে আগে যারা আন্দোলন করেছিল কোটা সংস্কার আন্দোলন করেছিল, এবারও যারা আন্দোলন করছে তারাও কিন্তু কোটা বিরোধী না, তারা সীমিত পরিসরে কোটাটা রাখতে চাচ্ছে। এরপরে আরেকটা বিষয় হলো যে এইবার যারা আন্দোলন করছে এরা কিন্তু কেউ সরকার বিরোধী না। আশ্চর্য ব্যাপার হলো তারা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে জাস্টিস চাচ্ছে, যে তারা বারবার বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইনসাফ করুন, আপনি যে কথাটা দিয়েছিলেন বা যে কমিটমেন্টটা দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করুন, এবং এখানে যে আইনি জটিলতা তৈরি হয়েছে আমরা সেই আইনি জটিলতা ফেস করতে পারবো না। ইটস যাকে বলা হয় অ্যাপিল টু দ্য পলিটিক্যাল অথরিটি, একটা রাজনৈতিক শক্তির কাছে এটা একটা অ্যাপিল। 2 নম্বর হলো যে একই সঙ্গে কিন্তু শিক্ষকরা আন্দোলন করছে, যারাও কিন্তু সবাই সরকারের পুরো গভর্নমেন্ট লোকজন, এবং এই শিক্ষক যারা হয় তারা একটু কবি সাহিত্যিক প্রকৃতির হয়, আত্মকেন্দ্রিক হয়, নিজেদের ছাড়া কিন্তু এরা তেমন একটা চিন্তা ভাবনা করে না। যখন এরা রাস্তায় নেমেছে ইট মিনস এরা আতে ঘা লেগেছে। শিক্ষকদের আন্দোলনটা একটু পৃথক, এটা বলতেছি মানে এই একই সঙ্গে মানে ছাত্র এবং শিক্ষক যে দুটো জিনিস একই সঙ্গে চলছে, স্টিল এখনো পর্যন্ত এটা সরকারের নিয়ন্ত্রণে আছে, মানে সরকার এটা পলিটিক্যালি রিজলভ করতে পারে। কিন্তু কোনো কারণে যদি এটি আইন আদালতের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে বিষয়টি একেবারে সেই যুদ্ধাপরাধের বিচার, কাদের মোল্লার বিচার নিয়ে যেমন একটা জটিলতার সৃষ্টি হয়েছিল, এবং যখন গণজাগরণ মঞ্চটা হয়ে গেল তখন কিন্তু আর এটা পলিটিক্যাল সলিউশনের মধ্যে রাখার ক্ষমতা ছিল না, এটা কোর্টের কাছে চলে যেতে হলো এবং নতুন করে আইন পাশ করতে হলো। এবং ওটা বাংলাদেশের টোটাল রাজনীতিতে কিন্তু একটা বিশাল ঝাঁকুনি ছিল, গণজাগরণ মঞ্চ, এবং ওটার কাছে আত্মসমর্পণ করে আইন একটা চেঞ্জ করা পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থার মধ্যে একটা ঝাঁকুনি ছিল। এরপরে আমাদের দেশের কতগুলো দুর্ঘটনা আছে, বিশেষ করে হেফাজতের ঘটনা, অর্থাৎ অল অন এ সাডেন একটা সাধারণ জিনিস স্ফুলিঙ্গ আকারে সেটা ছড়িয়ে যেতে পারে এবং সেটার আফটার ইফেক্ট খুব মারাত্মক হয়, এবং ওটার যে দুর্নাম বদনাম থেকে শুরু করে নানা রকম গুজব দেশি বিদেশি এখনও পর্যন্ত কিন্তু সরকারকে বহন করতে হচ্ছে। তো কাজেই কোটা বিরোধী আন্দোলন যেটা আছে এখনও পর্যন্ত এটা যদি সরকার কোর্টের দিকে না গিয়ে কোর্টের মতো কাজ করুক। এবং এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি সংসদে ছিলাম, আমার বন্ধু নজরুল ইসলাম বাবু উনি এখন মাননীয় হুইপ, পার্লামেন্টের ক্ষমতা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অসীম, সেখানে পার্লামেন্ট যে কোনো আইন পাস করতে পারে, সংসদে ইনক্লুড করতে পারে, এমনকি অনেক কিছু করতে পারে। এবং এখন মানে বলছে যে এখানে কোর্ট এবং পার্লামেন্ট কন্টেম্পোরারি কাজ করে। এখন যারা রাজনৈতিক যে বিশাল একটা শক্তি তারা কিন্তু কোর্টের সমাধানটা চাচ্ছে না, তারা রাজনৈতিক সমাধান চাচ্ছে, পার্লামেন্টের কাছে চাচ্ছে। তো পার্লামেন্টের কাছে যে তারা সমাধান চাচ্ছে বা প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছে, এতে তো অপমানিত হওয়ার কথা নয়, এতে বরং খুশি হওয়ার কথা। আমাকে যদি কেউ বিচারক মানে যে আমি আপনাকে বিচার মানি, আপনি একটা সমাধান দেন, আপনি আমাকে ডাকেন, আমার বাড়ির দরজায় যদি এসে কেউ কড়া নাড়ে এবং আমার জাস্টিস আশা করে, আমি তো মনে করি এতে আমার সম্মানিত বোধ করা উচিত। তো কাজেই এখন যারা আন্দোলন করছে এরা এখনও পর্যন্ত সরকারকে বিব্রত করেনি, অপমান করেনি। আবার অন্যদিকে জিনিসটা শান্তিপূর্ণ আছে, পুলিশও এখন এদেরকে বাসি ঠাসি ফুটু দেয়নি, পিটনি টিটনি দেয়নি। এবং আমি দেখলাম যে রাস্তাঘাটে নিদারুণ, এই যে কয়েকদিন যে হলো না মৎস্য ভবনের ওখানে আমি রেগুলার ব্যায়াম ট্যায়াম করি রমনা পার্কের ভিতরে, তো আমি দেখলাম যে ছেলে মেয়েরা তারা গান বাজছে। আবার কোনো জায়গাতে দেখলাম যে তাহিরির যে জিকের আছে না, ডিজে জিকের, ওই জিকের বাজিয়ে হু হা হ্যাঁ সেগুলো করছে। আর ওই যেভাবে চরমোনাই পীরের মুরিদরা নাচে, ছেলেরা নিদারুণভাবে নাচানাচি করছে। এখন হয় কি এই যে তারুণ্য মানে 20 থেকে 26 বছর বয়সের যে তারুণ্য, এই শরীরটা এলো রক্ত গরম করার শরীর, এই বয়সে আমরাও লাফিয়েছি, আর এত হিসাবপত্র করে না, এবং এই বয়সে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। আমরা দেখেন বাবর হয়তো মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনে শেষের 4-5 দিনে কোনো কিছুই নিয়ন্ত্রণে ছিল না, আর একটার পর একটা ঘটনা কিন্তু ঘটতে থাকলো, এবং লাস্টে এরশাদের পতন হয়ে গেল। এরশাদ ভাবতেই পারেনি, এরশাদ মনে করছে ওরে জেল থেকে বের করলে, ওর হাতে 2টো অস্ত্র দিলে, ওকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠালে বোধহয় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে, এবং নিয়ন্ত্রণেই ছিল তখনও পর্যন্ত। মানে এরশাদকে হুমকি দেওয়ার মতো কোনো রাজনৈতিক শক্তি ছিল না, কিন্তু কেবলমাত্র তাচ্ছিল্য করার কারণে দেখা গেল পুরো পরিস্থিতিটা
একেবারে ডক্টর মিলন তো আমি ওই যে যেখানে মারা গেলেন না, ওয়ালের এই পাশে আমি ছিলাম, মানে একেবারে চোখের সামনে ডক্টর মিলন যে গুলিতে মারা গেল, আমি দেখতেছি দুজন রিক্সায় করে আসতেছে একেবারে চোখের সামনে। আর এরশাদের যারা পেটোয়া বাহিনী ওরা গুলি করতে করতে কার্জন হলের দিকে এগিয়ে আসতেছে, আর হাজার হাজার ছেলে মেয়ে কি আনন্দ, ক্রলিং, খালি হাতে ক্রলিং করতে করতে সেই গুলির দিকে এগুচ্ছে। ঠিক সেই স্পিডটা কিন্তু এইবার আমি এই যে রাজপথে দেখছি, সেই একই স্পিড। এখন ফলে এটাকে যদি এলোমেলো করা হয়, আমি শুধুমাত্র বলছি এটা বাবুর জন্য একটু বিব্রতকর হবে। যেমন দেখা গেল যে একবার ওই শাহবাগের মোড়ে এক সরকারি কর্মকর্তাকে উলঙ্গ করে ফেলা হয়েছিল, মনে আছে যে একটা আন্দোলনের সব উলঙ্গ, হ্যাঁ হ্যাঁ উলঙ্গ করে, ওটা কিন্তু সিরিয়াস অবস্থা। এইবার দেখলাম যে পোলাপান বিভিন্ন জায়গাতে আসছে, কোনো গাড়িতে লেখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কোনো গাড়িতে লেখা অর্থ মন্ত্রণালয়। এখন এবং ওই যে ছেলেমেয়েরা যে আটকিয়ে রাখছে এবং এত কৌশলে, বিকাল 3:30 থেকে, মানে অফিস ফেরার সময় বিকাল 3:30 থেকে একেবারে রাত্রি 8টা পর্যন্ত গাড়িগুলোর মধ্যে যারা আটকা ছিল, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার লোক, তো তারা খুব বিব্রত বোধ করছিল এবং অনেকের আমি দেখলাম যে চোখ মুখে আতঙ্ক, গাড়ির মধ্যে এসি চলতেছে কিন্তু তারা খুব বিব্রত, তারা বাইরে বের হয়ে যেতেও পারছে না, আবার গাড়ি ছেড়েও যেতে পারছে না। তো এখানে যদি একটু 19-20 হয়, এবং এখন এই সরকারের হাতে মূলত যে পাওয়ার সেটা হলো আমলাতান্ত্রিক পাওয়ার, ব্যুরোক্রেসি পাওয়ার। এরকমভাবে দেখা গেল ছেলে মেয়েদের হাতে যদি সরকারি কর্মকর্তারা এই আন্দোলনের সময় একবার লাঞ্ছিত হতে শুরু করে, এরকম অতীতের ঘটনা, ওইরকম যদি একটা ঘটনা ঘটে, সর্বনাশ হয়ে যাবে একদম। শঙ্কার কথা বা আশঙ্কার কথা ব্যক্ত করছেন, আমরা সেটি শুনবো বাবুভাইয়ের কাছে। তার আগে আমি একটু পরিচয়টা সংশোধন করে দিতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের 4 বারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বাবু ভাই, আমার হুইপ হওয়ার পরে প্রথম আমার সঙ্গে আসছেন এখানে, আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে। এবং যেটি নিয়ে আলোচনা করছিলাম, গোলাম মোল্লা রনি যে আশঙ্কা প্রকাশ করেছেন যে অবহেলা করা ঠিক হবে না, এখনো নিয়ন্ত্রণে আছে, সরকারের হাতে আসলে কি আছে? কোটার বিষয়টি তো এখন উচ্চ আদালতে বিচারাধীন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার বন্ধু এই গোলাম মোল্লা রনি তো ব্র্যান্ড, উনি যখন যেটা বলেন এটা মানুষ শোনেন, এই এবং ওনাকে রাজনীতিবিদের সাথে সাথে বুদ্ধিজীবীও মনে করে। তো বুদ্ধিজীবী 2 রকম, একটা হলো একজন বুদ্ধিজীবী সবসময় নিজের আঙ্গিকে বলে যায়, আরেকজন হলো বুদ্ধি বিক্রেতা, একজন হলো শিক্ষাবিদ, আরেকজন হলো শিক্ষা গ্রহণকারী। আমরা আসলে মূলত শিক্ষা গ্রহণকারী, আর রাজনীতি ওই যে যারা বিদরা বলেন আমরা শুনি, কোনটা বাস্তবের রূপ নেয় সেটা কিন্তু আমরা উপলব্ধি করি, যারা বলেন তারা কিন্তু এটা উপলব্ধি করেন না। জনাব মিস্টার রনি উনি যেটা বলছেন, উনি তার এই বিবেক, বুদ্ধি, জ্ঞান থেকে বললেন, কিন্তু উপলব্ধি শক্তি আমাদের অনেকটা বেশি। ওনারা তো বিশারদ, আমরা হইলাম দেখে দেখে, বুঝছেন? তো আমরা দেখেছি এরশাদের পতন। এরশাদ গভর্নমেন্ট ছিলেন স্বৈরাচার, তিনি ছাত্রদের উপর ট্রাক তুলে দিয়েছেন। আর আজকের যে বাস্তবতা সেটা হলো ছাত্রদেরকে বিনামূল্যে বই প্রদান করছেন। আজকের বাস্তবতা হলো সরকারের যে এই ছাত্রছাত্রীদের জন্য আঙ্গিকে আঙ্গিকে প্রত্যেকটা আঙ্গিনায়, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল, সব জায়গায় ছাত্র সমাজের যে অধিকার সেটা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন সরকার কিন্তু তাই করেছে। আর কোটা এটা ছাত্র সমাজের একটা নৈতিক দাবি। রনি সাহেব যেরকম মনে করেন যে এটা সারা বিশ্বে এটা আছে, আমাদের দেশেও থাকবে, এটাও কিন্তু সবাই চান কম বেশি। তো সেইটার সাথে কিন্তু গভর্নমেন্টের কোনো দ্বিমত নেই। গভর্নমেন্ট কিন্তু ওই দাবির পরিপ্রেক্ষিতেই কোটা বাতিল করেছিলেন, কিন্তু আজকে জুডিশিয়াল ম্যাটার, বিচার বিভাগ যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমি মনে করি সাংবিধানিকভাবে কোনো রাজনৈতিক দলের, কোনো সরকারের নেই। বিচার বিভাগের একটা স্বাধীনতা রয়েছে এবং সেটা আপিল হয়েছে, শুনানি হবে, সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এইটা ধৈর্যশীল হওয়া জরুরি হয়ে পড়েছে আমাদের ছাত্র বন্ধুদের। আমরা যারা একসময় ছাত্র ছিলাম, আমরা কিন্তু এই বিষয়গুলি একদম স্পষ্ট বুঝি এবং বুঝতে চাই, এবং
অভিভাবকরাও এটা বুঝেন এবং বুঝতে চান। সকলের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেই কথাটিই বলেছেন যে রাস্তাঘাটে সময় নষ্ট না করে লেখাপড়া ঠিক রাখা উচিত এবং কোর্ট কি করেন কি বলেন সেটার জন্য অপেক্ষা করা উচিত। যেটা আমার বন্ধুর রনি সাহেব বলেছেন, গোলাম মোল্লা রনি তো আমি আগেই বলেছি পণ্ডিত, এই পাণ্ডিত্য রয়েছে। যোগ করে আপনাকে যে আন্দোলনের যে ব্যাপ্তি, ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে, আমার মনে হয় না কোনো তৃতীয় কোনো পক্ষের উনি এটা ব্যাখ্যা দিয়েছেন, আমি সেইটার প্রটেকশনটা একটু দিচ্ছি, তখন উনি বুঝতে পারবেন যে ওটা পদ্ধতির বিপক্ষে তো সরকার না, ওটার বিপক্ষে রনি সাহেবও না, আমিও না, আপনিও না। কিন্তু মহামান্য হাইকোর্ট যে বিচার বিবেচনায় ইতিমধ্যে রায় প্রদান করেছেন, এটার পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত এটা কি বাতিল করেছেন না ওটা সংস্কারের নির্দেশনা প্রদান করেছেন, এইটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অতি উৎসাহী হয়ে আমরা যেন কোর্ট অবমাননায় না যাই, আমরা যেন দেশের আইনকে হাতে তুলে না নিই, এই বিষয়ে যদি আমার বন্ধু একটু জ্ঞান দিতেন এই টেলিভিশনের এই পর্দায়, তাহলে আমার মনে হয় যে মানুষ এই বুদ্ধিজীবীকে আরও বেশি গ্রহণ করতেন। কিন্তু তিনি যে ভয় ভীতি আমার উপস্থিতিতে সরকারকে দেখানোর চেষ্টা করলেন, এইটা নিছক একটা মিথ্যাচার এবং এটা হতে পারে না। কারণ বাংলার মানুষ এই সরকারকে চিনেন এবং জানেন। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার হলো তৃণমূল থেকে, ছাত্র সমাজ থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে গড়ে একটা রাজনৈতিক দল। এটা হুসাইন মাহমুদ এরশাদের নয়, এটা বন্দুকের নল নিয়ে জিয়াউর রহমানের আগমনের মধ্য দিয়ে বিএনপি নয়। সুতরাং এই দলটার নেতৃত্ব যিনি দিচ্ছেন, তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে বেশ কয়েকবারের নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি পঞ্চমবারের মতো দেশ শাসন করছেন। সুতরাং তার বাবা ছিলেন এদেশের জন্মদাতা, আমি সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিনা স্লোগানে শিক্ষা খাতে ব্যয় বাড়িয়ে দিয়েছেন। বাজেট আমাদের উপলব্ধি শক্তির চেয়েও, অনুমান শক্তির চেয়েও অতিক্রম করে দিয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে ছাত্র সমাজ হলো এই সরকারের সবচেয়ে কাছের। তাই বলে অধিকার নিয়ে কথা বলতে পারবে না সেটা কিন্তু না, সেই স্বাধীনতা বঙ্গবন্ধুর কন্যা দিয়ে রেখেছেন। শিক্ষকরা যে কথা বলছেন, শিক্ষকরা কিন্তু নিজেরাই বলেছেন আমরা এই সরকারের পক্ষেই কথা বলছি, কিন্তু আমরা আজকে এটা দাবি করছি। এই কারণে আপনি জানেন পেনশন নিয়ে যেটা বলেছেন, এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না, ওনারা নিয়ম এবং প্রথার বিরুদ্ধে, সংস্কারের পক্ষে বিপক্ষে শুধু বিষয়গুলি তুলে ধরছেন। এটা আমি মনে করি সহজাত আন্দোলন এবং এটা আমাদের সহ্য করতে হবে। এবং এই সহ্য করার ধৈর্য ধরার শক্তি এই সরকারের আছে বলেই কিন্তু এই সরকার জনগণের, এই সরকার এদেশের মানুষের, এদেশের ছাত্র সমাজের, এদেশের কৃষকের। অবশ্যই যার যার অধিকার নিয়ে কথা বলবেন, এটা রাস্তায় দাঁড়িয়েও বলতে পারবেন, এটা ঘরে বসেও বলতে পারবেন। এইটা আমার ভাই রনি সাহেবের মতো গলা উঠিয়ে বিভিন্ন মিডিয়ায়ও বলতে পারবেন। আমি বলছি না রনি সাহেব ভুল বলছেন, আমি বলছি তিনি তার জায়গা থেকে যেটা ব্যাখ্যা দিয়েছেন এইটা সকলের জন্য, সকল রাজনৈতিক দলের জন্য সমীচীন নয়। প্রকার ভেদে সময় বুঝে সবার জন্য সংকার না, সবার জন্য সংকার। আমরা মোটেই এই বিষয়ে শঙ্কিত নয়। আমরা মনে করি মানুষ, এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ শিক্ষার ব্যাপ্তি ঘটিয়েছেন বলেই বিবেক খুলে আজকে কথা বলছেন। সেই জন্য আমি বলি ডেমোক্রেসি শুধুমাত্র দেখানোর জন্য না, ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করার সংগ্রামে অবতীর্ণ শেখ হাসিনার রাজনীতি আজকে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় সমীচীন হয়েছে। বাবু ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলাল উদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কোটার নিষ্পত্তি কোথায়, যেটি রনি ভাই বলছিলেন, উদাহরণ হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলছিলেন, বর্তমান আন্দোলনের যে স্বরূপ, তাতে কি আপনার মনে হয় যে এদের গন্তব্য কোথায়? ধন্যবাদ আমার দুই অভিজ্ঞ আলোচক বিন্দু এবং একজন সাবেক সংসদ সদস্য, একজন বর্তমান সংসদ সদস্য প্লাস হুইপ, আমার দুজনেই সাবেক ছাত্র নেতা এবং জাদ্রেল নেতা, দুজনকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং এসিটিভির দর্শকবৃন্দকে অভিনন্দন, আপনাকে অভিনন্দন, এসিটিভির কর্মকর্তাকে অভিনন্দন।
1982 সালের 24শে মার্চ হুসাইন মাহমুদ এরশাদ দায়িত্ব নেওয়ার পর 1982 সালের 16ই জুলাই হুসাইন মাহমুদের বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার পরে দেখলেন যে শিক্ষানীতিটি মনে হয় পরিবর্তন করা দরকার বা বিয়োজন সংযোজন করা দরকার। তিনি তারপরের দিন, তখন শিক্ষামন্ত্রী ছিল মজিদ খান সাহেবকে বলেছিলেন যে শিক্ষানীতিটি একটু সংযোজন বিয়োজন করা উচিত। মজিদ খান সাহেব 1982 সালের 23শে সেপ্টেম্বর তিনি একটি খসড়া শিক্ষানীতি প্রণয়ন করে হুসাইন মাহমুদ এরশাদের দপ্তরে জমা দিয়েছিলেন। হুসাইন মাহমুদ এরশাদ সেদিন কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা নেওয়ার জন্য না। আমি ওনাদের দুজনের কথার সাথে একমত যে আজকে যে কোটা আন্দোলন হচ্ছে এটা সরকারের বিরুদ্ধে না, এটা তাদের ন্যায্য দাবি, নিজের অধিকার সম্বন্ধে, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা এই আন্দোলন করছে। ঠিক 1982 সালের সেই সেপ্টেম্বরে, 23শে সেপ্টেম্বরে যখন খসড়া শিক্ষানীতি জমা দিয়েছিলেন, তখন কিন্তু এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে, সামরিক আইন ছিল, এই সামরিক আইনের মধ্যে ছাত্ররা আন্দোলন করতে পেরেছিল এবং সেটা হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা নেওয়ার জন্য না, এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল। আমি আরেক দিনে বলেছিলাম এই শিক্ষানীতিতে ছিল আরবি এবং বাংলা বাধ্যতামূলক ক্লাস 1 থেকে, ক্লাস 2 থেকে ইংরেজি এবং বাংলা বাধ্যতামূলক। তো ওনারা যেটা এরশাদ পতনের কথা বলেন, আমি এটা অনেকবার বলেছি যে আসলে পতন কোনটা? যদি পতন হয় সেই দেশটা শেষ হয়েছে, টিকতে পারেন না। উনি কিন্তু সংবিধানের মাধ্যমে থেকেই কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছেন, এটা স্বীকৃত। সুতরাং বাবু ভাই এবং রনি ভাই অনেক অভিজ্ঞ মানুষ, আই ডু এগ্রি, কিন্তু ওনার পতন কেন এখনো ব্যবহার করে, এই বিশেষণ কেন ব্যবহার করে? তারা ওই আন্দোলনে ছিলেন। হ্যাঁ, আন্দোলনে তারা ছিলেন। রনি ভাই একদিন বলেছিলেন, আমার মনে আছে, রনি ভাইয়ের কথা তো আমি কিছু টাকা কোট করি, কারণ শেখার অনেক কিছু আছে। ওনার বক্তব্য থেকে, হুইপ সাহেবের বক্তব্য থেকে শেখার অনেক কিছু আছে। আমি এতক্ষণ শুনলাম। তো হুসাইন মাহমুদ এরশাদ কখনো কাউকে অসম্মান করে কথা বলেননি। উনি বলতেন যে পিপল উইল রেসপেক্ট অনলি ফর 2 reasons. ইউ হ্যাভ পাওয়ার, আইদার ইউর বিহেভিয়ার ইজ হেল্পফুল। ফার্স্ট ওয়ান ইজ টেম্পোরারি, বাট সেকেন্ড ওয়ান ইজ পার্মানেন্ট। আমরা অনেকেই টকশোতে বসে বক্তব্য বিবৃতিতে বলে এরশাদ স্বৈরাচার, খালেদা জিয়া স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার। একজন দেশ প্রধানের নামে বা নামকে এভাবে মানে অপব্যাখ্যা বিকৃত আকারে উপস্থাপন করা ঠিক নয়। নতুন প্রজন্ম আমাদের থেকে শিখবে কি? আমাদের থেকে নতুন প্রজন্ম শিখবে। আজকে যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে একমত। এটা আমাদের জনবন্ধু জনাব জিএম কাদের সংসদে দাঁড়িয়েও বলেছেন। একদিন রনি সাহেব টকশোতে বলেছিলেন যে হুসাইন মাহমুদ এরশাদ যখন গাড়ি নিয়ে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, সেই বিশ্ববিদ্যালয়ে হুসাইন মাহমুদ এরশাদের গাড়িতে আমি ঢিল মেরেছি। এটা তিনি বলেছেন রনি ভাই। তো আমার আজকে প্রশ্ন রনি ভাইকে, যে এরশাদ সাহেবের পতন বলেন, সেই এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছে 1990 সালের 6 ডিসেম্বর। তারপরে কি পেয়েছেন? আপনি তো আওয়ামী লীগ করতেন, কেন আওয়ামী লীগ করতে পারেননি? কেন আওয়ামী লীগ করতে পারেননি 90-র পরে? আপনি তো নিজের দলটা ছেড়ে এখন অন্য দল করেন। এটা আমি খারাপ মিন করছি না, করতে পারেননি, অনেকেও জাতীয় পার্টি করতে পারেন, হ্যাঁ করতে পারেননি। কিন্তু তো এটা এক এক পরিস্থিতির উপর এক একটা বিষয় নির্ভর করে। আজকে রনি ভাই ওই জায়গায় বসে কিন্তু আজকে ওনার সরকারের, উনি যে সরকারের প্রধান মানে প্রথম এমপি ছিলেন, ওই সরকারের বিরুদ্ধে উনি সমালোচনা করেন। তাহলে এই সরকার সমালোচনার জায়গায় গিয়েছে বলেই উনি ওইটা সমালোচনা করেন। উনি অনেক কিছু মেনে নিতে পারেননি বলে ওই দলটা এখন আর করে, রাজনৈতিক কারণেও করেন, রাজনৈতিক। এখন ওই দলটাই কিন্তু ক্ষমতায় আছে। সুতরাং এরশাদ সাহেবের পতন যখন আমরা শুনি, পতনটা কিভাবে হয়? রনি সাহেবের গাড়ি যখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয়, এটা কি বলবেন উনি? এটা কোন সরকার? কারা ভাঙচুর করে? রনি সাহেব তো এখন রাজপথে গিয়ে নিজে গাড়ি ভাঙচুর করে না, আন্দোলন সংগ্রামও করে না, নিরীহ মানুষ, ভদ্রলোক মানুষ, খুব ভালো ভালো কথা বলে, তো ওনার গাড়ি ভাঙবে কেন? তাইলে এই কথাগুলো অনেকে নিতে পারে না। যারা নিতে পারে না তারা কে?
হুইজ দ্যাট পারসন, তারা কে? এই জন্য আমি বললাম আপনাকে যে আজকে যে ওনারা বলছেন, ওনাদের এই কথার সাথে আমি একমত যে কোঠা আন্দোলনকারীরা আজকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না, আন্দোলন করছে নিজের দাবির জন্য, নিজস্ব অধিকারের জন্য। 1982 সালেও ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল তখন শিক্ষানীতির বিরুদ্ধে করেন, বিরতি নিতে চাই, বিরতির পরে করেছে, এরশাদের বিরুদ্ধে করেন। বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক কমফোর্ট জোনে আছে। এবং এখন যারা আওয়ামী লীগ করেন, এই মুহূর্তে যারা হুইপ আছেন, মাননীয় সংসদ সদস্য আছেন, এদের যে তকদির, এদের যে কপাল, এই বাংলাদেশে গত 100 বছর এরকম কপাল আর কারো হয়নি। এবং আমার বারবার শুধু আওয়ামী লীগের লোকজনকে দেখলেই মনে হয়, বিশেষ করে আমার যারা বন্ধু বান্ধব এখন মন্ত্রী আছেন, এমপি আছেন, হুইপ আছেন, তাদের সঙ্গে শুধু কোলাকুলি করতে ইচ্ছে করে যে আমি কি করলাম, আমি কি দেখছি, এই বারবার শুধু আমি কি করলাম, আমি কি দেখছি বলে একটু কোলাকুলি করি, এরকম আমার খুব ইচ্ছা জাগে। এটার অর্থ যে নিঃসন্দেহে স্ট্যাবল আছে তারা, এবং তাদের সৌভাগ্য মানে দেখলেই বোঝা যায়। মাননীয় প্রধানমন্ত্রী তার এই যে বয়স, অ্যাট দ্য এজ অফ 80, এখনও তার কথাবার্তার একেবারে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি রয়েছে। এই বয়সে মানুষ এলোমেলো কথাবার্তা বলে, এমনকি দেখেন নরেন্দ্র মোদীও বুড়ো হয়ে গেছে, রাহুল গান্ধীর সঙ্গে পেরে উঠছে না, এবং সে রাহুল গান্ধীকে জমের মতো ভয় পাচ্ছে। হায়ারাজ মাননীয় প্রধানমন্ত্রীর এগেনস্টে যদি আপনি মির্জা ফখরুলকে দিয়ে দেন, দেখবেন যে মির্জা ফখরুল যতটা গুছিয়ে কথা বলেন, তার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী আরও সুন্দরভাবে কথা বলতে পারবেন। 2 নম্বর হলো যে আমি এই যে আর একটা টক শোতে বলে আসছি, তারপর আমি ঠিক সেম কথাটা আবার বলি, তার ক্ষমতা, তার জৌলুস, তার আভিজাত্য এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। ওই দেখে না, সে যে সংবাদ সম্মেলন করে, ওখানে গিয়ে সাংবাদিকরা যে তাকে কথাবার্তা বলে, বাইরে আমরা যারা আছি পণ্ডিত ব্যক্তি, আমরা সমালোচনা করি যে তেল মারে এগুলো বলি, কিন্তু ওই জায়গাটাতে যদি আমাকে সামনে বসাই দেওয়া হয় এবং আস্ক কোশ্চেন, আমার মুখ দিয়ে যে কয় ড্রাম তেল বের হবে আই ডু নট নো। এবং ওই যে আপনি বললেন পিনাকি গালাগালি করে, পিনাকিকে ধরে নিয়ে আসেন, এনে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের সামনে ছিঁড়ে বসাই দেন, তারপরে বলেন যে ওর পাশে ফারজানা রূপাকে বসাই দেন। প্রথমে ফারজানা রূপা প্রশ্ন করবে, এরপরে পিনাকি প্রশ্ন করবে, এই দুজনের প্রশ্নের মধ্যে আপনি 19-20 দেখতে পাবেন। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী ঠিক ওই জায়গাটাতে চলে গেছেন। তো সেই জায়গাতে গিয়ে তারা সুখে আছে, শান্তিতে আছে, স্টেবল আছে, এ কথা অস্বীকার করার মতো মানে কোনো শক্তি বা সামর্থ্য আমার নেই। আর আমি এতটা অকৃতজ্ঞ নেই, এতটা অভদ্র নেই, এতটা অবিবেচক নেই। ফলে আই ডু অ্যাগ্রি যে তারা অনেক সুখে আছে, শান্তিতে আছে, আওয়ামী লীগের লোকজন। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা তো বাঙালি যারা লোকজন আছি, আমাদের তো চোখ টাটায়, ওই যে তারা যে সুখে আছে এগুলো দেখলে ভালো লাগে না। 2 নম্বর হলো আমাদের অনেকের অভাব আছে, এটা সত্য। আমাদের ব্যবসা বাণিজ্য অনেকের ভালো না, আওয়ামী লীগের সব লোকেরই ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু আওয়ামী যারা বিরোধী যারা লোকজন আছে, এরকম একটা সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো না। এরপরে হলো যেহেতু দীর্ঘদিন যাবৎ তারা ক্ষমতায় আছে, তাদেরকে দেখলে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো শক্তিশালী মনে হয়। এখন আর আমাদেরকে মনে হয় যে আমরা একটা বিড়াল হয়ে গেছি, মিউ 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 একটা বিড়াল হয়ে গেছে। এখন এই যেটা সাইকোলজিক্যাল একটা অবস্থা, কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার, কোথায় বিড়াল, এই অনুভূতির কারণে আমরা যেখানে হাত দেখলে হাত পুড়ে যায়। ব্যবসা বাণিজ্য যা করতে যাই, ব্যাংকিং করতে যাই, পোর্ট কাস্টম যেখানে যাই সেখানে ধরা পড়ি, পুলিশ দেখলে হাত পা থল করে কাঁপতে থাকে। তো এইরকম একটা সাইকোলজিক্যাল অবস্থায় মধ্যে একদিকে একেবারে স্টেবল হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে আওয়ামী একটা শক্তি, আর তার উল্টো দিকে একেবারে কচু পাতার পানির মতো সমস্ত রাজনৈতিক শক্তিগুলো সে থল করে কাঁপছে। এবং তার মধ্যে এখন আমি একবার হিমালয়ের দিকে তাকাই, বিকজ ওই হিমালয়ের ওই অংশে আমি একসময় ছিলাম, আবার এখন কচু পাতার উপরে আসি। এই 2 ফাঁকে বসে একটু মিষ্টি কথাবার্তা বলে যে একটু মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করি, তাও এদের সহ্য হয় না। এই দেখেন আমার বন্ধু কীভাবে নির্মম ভাষায় আমাকে আক্রমণ করলো। আবার ওই যে আরেকজন বসে আছে, সে এরশাদের পতন নিয়ে আমাকে কীভাবে খুঁটা দিল, কবে এরশাদের গাড়িতে ঢিল মারছি বলছে আমার মনেও নাই, আর আমার এই গাড়িটাতে ভেঙে চুরমার করে দিছে, এটা সে আমাকে খুঁটা দিয়ে দিল আর কি। যাক, এগুলো সবই কপাল, রাজনীতি কপালের ব্যাপার। আমার বন্ধু এখন হুইপ হয়েছেন, প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন, তো এটা কপাল থাকতে হয়। সবাই নজরুল ইসলাম বাবু হয়ে জন্মগ্রহণ করে না, এখন আমি তো তার এই জন্ম, তার এই কপালকে অস্বীকার করতে পারবো না। এই যে আপনার যে হিমালয়ের বিপরীতে কচু পাতার উপরে যে পানি টলটল করছেন, পড়ি
এই অবস্থাটা কেন তৈরি হলো? আপনি কি মনে করেন যে দীর্ঘ ধারাবাহিকভাবেই এর হ্যাঁ, পেছনে এখন রাজনৈতিক কোনো আমি অনেক আগে একটা বলছিলাম যে দুর্বিষণ খুব ছিল দুঃখ করে বলছিলাম যে ওই 18 নির্বাচনের পর 2018 নির্বাচনে ধরা খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমার যদি সুযোগ আসতো কচুর লতির সঙ্গে গলায় দড়ি দিতাম। কচু আগে যে মানুষের ঠাট্টা করে বলে না যে কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে তুই মর, তুই যে কাজ করেছো কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মর। তো 2018 সনে নির্বাচনে ধরা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে কচুর লতির সাথে যদি গলায় দড়ি দেওয়া মরা যেত তাহলে এটা আমার জন্য সম্মানজনক হতো। এখন আপনি আবার আজকে আমার জিজ্ঞাসা করছেন, টুডে ইউ আর আস্কিং যে কচুর পাতার পানির উপরে থলথল করলে কেমন হয়। ভাই, আগে ইউ বিকাম কচু পাতা, আগে আপনি কচু পাতা হন, তারপর ওর উপর একটু পানি হন, তারপর টলটল করলে কেমন লাগে তখন আপনি টের পাবেন। আমরা যারা টের পাচ্ছি, অর্থাৎ এই যে বিএনপির যারা লোকজন রয়েছে, জামাতে যারা লোকজন রয়েছে, যাদের 200-300 মামলা নিয়ে প্রতিদিন তাদের ঢাকা কোর্টে যেতে হচ্ছে, তো ঢাকা কোর্টে যাওয়ার পর তাদের যে অনুভূতিটা কি হয়, সেই অনুভূতিটার জাস্ট একটা উদাহরণ দেই। আমার গাড়িটা যেদিন ভাঙা হলো, তো সেদিন বিএনপির বেশ কয়েকজন বড় নেতা, আমি নাম বলবো না, খুব বড় নেতা, একেবারে টপ 10-এর মধ্যে, তারা কয়েকজন আমাকে টেলিফোন করে বললো যে রনি ভাই, আপনার মতো মানুষ, ইউ আর ওয়েল বিহেভড, ওয়েল গ্রুমড, এবং আপনি কাউকে যদি কথাবার্তা বলেন ওইভাবে ঠিক আমাদের দেশে যেগুলো খুব খুব অশ্লীল আঘাত দিয়ে কথা ওইভাবে বলেন না, তা আপনার গাড়ি যদি ওইভাবে 4-5 কেজি ওজনের হাতুড়ি দিয়ে ওইভাবে পিটে পিটে ভাঙতে পারে, তা আমারে তো পাইলে মাথার উপর পিটাবে। আমি তো হেঁটে হেঁটে রিক্সায় মাঝে মাঝে ঢাকা কোর্টে যাই, কেন গাড়ি নিয়ে যাইতে পারি না। এখন আমার তো ভয় লাগতেছে আপনার এই অবস্থা শুনে। এখন তার মতো নেতা বড় মন্ত্রিত্ব চালিয়েছে দাপটের সঙ্গে, লক্ষ লক্ষ নেতাকর্মী যার কথা এখন উঠে বসে, তার অনুভূতি এখন কচু পাতার পানির মতো হয়ে গেছে। সে তার অফিস থেকে রিক্সায় করে পুরনো ঢাকাতে যাবে এই সাহস তার নাই। তার মনে হচ্ছে যে আমি গাড়ির মধ্যে ছিলাম, হাতুড়ির পিটুনি গাড়ির গ্লাসের উপর দিয়ে গেছে, আর ওই বাড়ি যদি তাকে ডাইরেক্ট রিক্সার উপর পায় তাহলে তো তার মাথার উপর পড়বে। বুড়া মানুষ, বয়স হয়ে গেছে 70 বছর, তার উপর যদি মানে 5 কেজি ওজনের একটা হাতুড়ি দিয়ে ওরকম একটা মাথার উপর বাড়ি দেয়, তাহলে কচুর পাতা কাহাকে বলে, পানি কত পরে কি কীভাবে কচুর পাতা কাঁপে, পানি কীভাবে পড়ে, ও তখন হাড়ে হাড়ে টের পায়। তা আমরা এখন যারা বাইরে আছি, ওটা আওয়ামী লীগের লোকজন টের পাবে না, আমাদের দুঃখ বেদনা কখনো টের পাবে না। আমি যেহেতু আমার বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে আরও বড় করুক। আমি যে দুর্ভোগ দুর্দশার মধ্যে আছি, ভুলেও যেন তার অবস্থা ওইরকম কোনো দিন না হয়। এতে কেননা পালিয়ে থাকা, ওবায়দুল কাদের সাহেব একবার আমাকে বলেছিলেন, উনি ধরা পড়লেন যখন 1/11-এর সময়, তো খবর দিলেন আমাকে সুজিত রায় নন্দীকে দিয়ে, তা আমি গেলাম দেখা করতে পিজি হাসপাতালে। আমি বললাম যে ভাই, আপনি তো ভালো ছিলেন, পালানো অবস্থায় ছিলেন, আপনি ধরা দিলেন কেন? করে ভাই, পালাই থাকা যায় না, এই যে কত বড় কষ্টের পালিয়ে থাকা, আমি আর কয়েকদিন থাকলে মরে যাইতাম, আমি বেঁটে পারবো না, আমাকে ধরে নিয়ে গেছে, যখন জেলে আছে, আনা নেওয়া করতেছে, চিকিৎসা করতেছে, আই এম কোয়াইট হ্যাপি। এই দেখেন, এটা কিন্তু এই যে জনাব ওবায়দুল কাদেরের নিজের মুখের কথা আমাকে বলেছেন। তো সেই অবস্থাতে বাংলাদেশের বিএনপির ওবায়দুল কাদের তো অনেক বড় রুই কাতলা, যারা চুনোপুটি প্রকৃতির সাধারণ নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী দিনের পর দিন, মাসের পর মাস যে পালিয়ে আছে, পালাতে বাধ্য হচ্ছে, জেলখানাতে থাকতে বাধ্য হচ্ছে, মামলা চালাতে বাধ্য হচ্ছে, তাদের জীবন কচুর পাতার পানির চেয়েও আরও টলটলায়মান। এটাই হলো নির্মম বাস্তবতা। রনি ভাই, আমি আপনার কাছে আবার আসবো। নজরুল ইসলাম বাবু ভাই, যেটা রনি ভাই বললেন যে আওয়ামী লীগে যারা আছে তারা আসলে কমফোর্ট জোনে আছে, ভালো আছে, তাদের দেখে ওনার দেখেন কর্মের ফল বিপরীত যারা আছে তাদের অবস্থা তো করুন কেন? না, ওই যে আমি বললাম কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি দেখেন নিয়তি তাই না নিয়ে যায় এই জায়গায়, জনাব রনি সাহেবের নিয়তিটা এরকম হওয়া উচিত ছিল, সেই কারণে টেনে নিয়ে গেছে। কারণ কি, ওবায়দুল কাদেররা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু সহ্য করতে করতে মোকাবেলা করে স্বৈরাচার জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, এদেশের ছাত্র রাজনীতি, এদেশের ইতিহাস বদলানোর, ইতিহাস গড়া, বীর মুক্তিযোদ্ধা হিসাবে খ্যাতি অর্জন করা, সব পালাক্রমে মোকাবেলা করে কিন্তু ওবায়দুল কাদের হয়েছেন।
আর আমার রনি সাহেবরা মনে করেন এই খুব দ্রুত জাতীয় সংসদ দেখেছেন, পরপর বেশ কয়েকটা দলও দেখে ফেলেছেন, এবং বিজনেসও উনি আমি মনে করি একজন সফল ব্যক্তিত্ববান ব্যবসায়ী হিসাবে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। উনি বেমালুম ভুলেই গিয়েছেন ব্যবসাতে লস এবং লাভ হতে পারে, ইকোনমি যখন তখন উঠানামা হতে পারে। সেই জন্য আমার বন্ধু যেন হতাশ না হয়। এইটা রাজনীতির বিষয় না, এটা বিজনেস বুঝার ক্ষেত্রে বা তালিকা শক্তি হিসাবে যিনি ম্যানেজমেন্টের দায়িত্ব তার ভুল ত্রুটি হতে পারে। এইটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিষয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যখন তিনি হুড় করে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, গার্মেন্টসের বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তখন কি ওনাকে সরকার বা কোনো রাজনৈতিক দল ছায়া দিয়ে রেখেছিলেন? নিশ্চয়ই না। তখন তার ইয়াং এনার্জেটিক যে শক্তি, মেধা, সেগুলি ছিল বলে কিন্তু তিনি প্রতিষ্ঠিত হতে পেরেছেন। আজকে মেধায় ধস নেমেছে, যার কারণে উনি ভয়ভীত হয়ে সবসময় কচুপাতার পানি দেখছেন। আসলে পৃথিবীটা কিন্তু ওইরকমই আছেন। আমার বাংলাদেশটাও আগের চেয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, শুধু বয়সের পরিবর্তন। কেউ বয়স হলে কিছুটা হাল ছেড়ে দেয়, যেমন অনেককেই আমরা দেখি, যেটা আমার বন্ধুবর রনি সাহেবও বলেছেন, এই বয়সে মাননীয় প্রধানমন্ত্রী যে অনর্গল বাংলাদেশের মানুষের পক্ষে চাহিদা মেটানোর ক্ষেত্রে ভূমিকা রাখছেন, এইটা অনেকেই রাখতে পারেন না। অনেকে তার কন্টেস্টিং পাওয়ারের সাথে টিকেন না, যেমন উনি উদাহরণ দিয়েছেন মোদি এবং রাহুলের। তাই বাংলাদেশের বেলায় কিন্তু ভিন্ন, ওনাকে মোকাবেলা করার জন্য কেউ প্রস্তুত হতে পারে না, কারণ সত্যের পথে এগিয়ে যাওয়া মানুষটি দিনে দিনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি এই জাতিকে দিয়েছেন। আমরা যখন পরাজিত, আমরা যখন শুনি যে বটমলেস বাস্কেট বাংলাদেশ, সেই বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন, এই শক্তির পিছনে আমরা যারা থাকব, আমরা যারা এই শক্তিকে বিশ্বাস করব, এই শক্তির পক্ষে থেকে মানুষের গঠনমূলক বাংলাদেশের চাহিদা পূরণের সহায়ক শক্তি হিসাবে, কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে কাজ করার চেষ্টা করব, আমরা তো ফুরফুরাই থাকবো ভাই। কিন্তু যারা এই জায়গাটাকে ধ্বংস করতে চায়, যেমন মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তখন কিছু সংখ্যক লোক যারা মুক্তিযুদ্ধে যায়নি, অথবা যারা যে উল্টা করেছেন, যারা রাজাকার বনেছেন, আলবদর বনেছেন, যারা জামাত ইসলামের ভূমিকা রেখেছেন, তাদের পরিস্থিতিটা কেন এরকম হয়েছে, জাতির কাছে কেন তারা ঘৃণ্য হয়েছে, সেইটা যেমন একটা খুঁজলে আনসার খুঁজে পাওয়া যায়, ঠিক একই অবস্থা বিএনপির যিনি তাকে বলেছেন টপ 10-এর 10 জনের মধ্যে একজন, ওনার সাথে কথা বলেছেন। আমার মনে হয় সেই হতাশাগ্রস্ত ব্যক্তিটা অতীতের ভুল এখন বুঝতে পেরেছেন, যার কারণেই তিনি ভয়ভীত হয়েছেন। আমি আপনার এই টকশোতে বসে আশ্বাস দিতে পারি, রনি সাহেবকে কিন্তু কেউ আঘাত করেন নাই, রনি সাহেব নিজেই বলেছেন। সুতরাং রনি সাহেবের কাছ থেকে আপ লিডারশিপ যার মধ্যে রয়েছে, তাকে কেউ আঘাত করবে না। এইটা পরশ্রীকাতর ওই মন মানসিকতার মানুষটির বোঝা উচিত, উনি ভুল বুঝেছেন শুধুমাত্র। সুতরাং এরকম ভুল বুঝাবুঝির মধ্যে আজকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে হতাশাগ্রস্ত, তাদেরকে সাহস যোগানোর শক্তি আমাদের। কি বলতে চাচ্ছেন যে বিএনপি ভুলের মধ্যে আছে? আমি বিএনপি ভুলের মধ্যে বলছি না, আমি বলছি যাদের আপাত মস্তকে ঘা ধরেছে, তাদের ট্রিটমেন্টের কোনো জায়গা এখন আর নেই। কেন নেই? রাজনৈতিক দল হিসাবে নির্বাচনকে যারা বয়কট করে, যারা জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সহায়ক শক্তি হিসাবে বিরোধী দলে থেকে একটা ভূমিকা রাখতে পারে না, তাদের কাছ থেকে তো মানুষের কোনো চাহিদা নেই, আশা নেই। তো ঘূর্ণিঝড়ে পড়ে গেছে, এটা কিন্তু আবার ঘুরে দাঁড়ায়। তো বিএনপি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। সুতরাং তাকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেটা কোন জনগণ করবে? বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ সেই জায়গায় আর নেই। বাংলাদেশের জনগণ চিন্তা করছেন যে অতীতের কর্মকাণ্ড, অতীতের এই বিএনপির ধ্যান ধারণা, অতীত আমাদেরকে কোনো কল্যাণ দিতে পারেননি, অতীত আমাদের কোনো পরিবর্তন আনতে পারেনি, আমার চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে, আমার শিক্ষা জীবনকে ধ্বংস করেছে, আমার আলোকিত বাংলাদেশের যে প্রত্যাশা সেখানে অন্ধকার নামিয়ে দিয়েছে। সুতরাং ওই বিএনপি আর না। এইটা যখন বুঝতে পেরেছেন,
তখন রনি সাহেবকে শক্তি দিবে কে বলেন? বাবু ভাই, তখন শক্তি দিবে কে? বিএনপিকে। আপনার সেই মানুষের এখন বড় অভাব, সেই কারণে ওনারা হতাশাগ্রস্ত। আমি আশ্বাস দিচ্ছি, একটা রাজনৈতিক দল হিসাবে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে যে ভূমিকা, সেটা রাখতে হলে নির্বাচনে যেতে হবে। নির্বাচন বানচাল বা প্রহসন, জনগণের কাছে একটা রাজনৈতিক দলকে হওয়া প্রতিপন্ন করার অপচেষ্টা, বিভিন্ন কায়দায় যে করা, এগুলি থেকে বিরত থেকে আমার মনে হয় বিএনপি হোক বন্দুকের নল নিয়ে ক্ষমতা এসেছে, কিন্তু আমি তো মনে করি বেশ কয়েকবার দেশটা শাসন করেছে, শাসনের নামে না হয় শোষণ করেছে, সেই ক্ষেত্রে ক্ষমা প্রার্থী হয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে হয়তো কিছু না কিছু করতে পারবে। কিন্তু দেখেন, একটা রাজনৈতিক দল যখন তার এই ক্ষমতাধর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক কারণে নয়, তার কর্মর ফলাফল নির্ধারণ হয়েছে, কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমনকি অ্যাপিলেট ডিভিশন তাকে কিন্তু শাস্তি দিয়ে প্রমাণ করেছেন তার বাস্তবতা, তার রাজনৈতিক কৃতকর্মের ফলাফল তিনি পেয়েছেন। তারপরে একটা রাজনৈতিক দল সাজাপ্রাপ্ত পলাতক একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দেশের বাইরে থাকেন, 10,000 কিলোমিটার দূরে থেকে দেশটাকে বিভিন্ন সময় দিক নির্দেশনা প্রদান করে মানুষকে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিক দলকে তোয়াক্কা না করা, পাত্তা না দেওয়া, নেতাকর্মীদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো নিজ দলের, সেইভাবে কিন্তু দলটাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে ঠিক না। কিন্তু আমি বলছি, আমার বন্ধুবর প্লিজ, আমি একটা কথা বলি শেষ করছি, যে রনি সাহেবদের উচিত যে রাজনৈতিক পরিবর্তন যদি চান, তাহলে নিজের দল এটাকেও একটু পরিবর্তন সংশোধনীতে আনা উচিত। সংশোধন নয়, রাজনৈতিক কৃতকর্ম কিন্তু রাজনৈতিক নেতাদের উপর নির্ভরশীল। আমি আপনার কাছে আবার আসবো মহোদয় হেলালুদ্দিন। আমরা যেটা বললাম, কথাটা শেষ করতে দিবেন তো? জনাব ওবায়দুল কাদেরের কথা, তিনি জেল জুলুম অত্যাচার কেন ভালোবাসেন? উনি জানেন কত অত্যাচার করবেন, কারণ জিয়াউর রহমান তো তাকে 6 বছরের কারাগারে রেখেছিলেন, তাকে 12 বছরের সাজা দিয়েছিলেন, কিন্তু ওবায়দুল কাদেরকে কি আটকে রাখতে পেরেছিলেন? তিনি তো সৎ সাহসী পদক্ষেপ নিয়ে রাজনীতিতে আছেন এবং চির অম্লান হয়ে থাকবেন। জি বাবু, আমি আপনার কাছে আবার হেলালুদ্দিন, আমরা যেটা আলোচনা করছিলাম যে কোটার নিষ্পত্তি কোথায়, আপনি বলছিলেন যে এই আন্দোলনের সঙ্গে একমত, কিন্তু একটি বড় বিষয় যেটা এখানে সবচেয়ে যেটি আন্দোলনের দাবি, যে কোটা, মুক্তিযোদ্ধা কোটা, যেটি 30% করা হয়েছে, আপনার মনে হয় যে মুক্তিযোদ্ধাদের সম্মান জানার জন্য রাষ্ট্রই ব্যবস্থা করেছে, সব সরকারের সময় এটি ছিল, এখন সেটি বাতিল প্রয়োজন কেন, বা সেটা সংস্কার চায় কেন শিক্ষার্থীরা? এটা তো বৈষম্যহীন সমাজ। আমার ঘরে 2 জন মুক্তিযোদ্ধা আছে, আমার চাচা ডাক্তার শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা, আমার চাচি আমার ডাক্তার ফরিদা আলম ইবনে সিনার ডাক্তার, 2 জন বীর মুক্তিযোদ্ধা, এবং আমার চাচাতো ভাই ওর ডাক্তার, চাচাতো বোনও ডাক্তার। তারা কোথাও গিয়ে তার বাবার নাম বলে না যে বীর মুক্তিযোদ্ধা, এই নামটি বলে না। আমি একদিন জিজ্ঞেস করলাম, এটা কেন বলো না? এটা প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন হয়নি। জি, এটা প্রয়োজন নেই। আপনি জানেন, অনেক মেধাবী ছাত্ররা যারা মুক্তিযুদ্ধের সন্তান, তারা যদি মুক্তিযুদ্ধের কোটাটা ব্যবহার করে, তখন তাদেরকে অন্যরা বলে যে মেধাহীন তো এই জন্য কোটা ব্যবহার করে। সে তার বাবার কোটায় হয়েছে অথবা মায়ের কোটায় হয়েছে, এটা তো তাদের জন্য, ওই মেধাবীর জন্য বিব্রতকর একটা অবস্থা। এটা বৈষম্যহীনতা না? যদি আপনি ধরে নিলাম তারা মেধাহীন, তাহলে যারা মেধাবী তাদের জায়গাটা কোথায়? তারা তো ওই কোটার ওখানে ধরা, তার বাবা যুদ্ধ করে না, তার মা যুদ্ধ করে না, তার মধ্যে আবার একটা অপরাধবোধও কাজ করে। যখন বাসায় গিয়ে তার বাবার মুখের দিকে তাকায়, তার মধ্যে অপরাধবোধও কাজ করে যে বাবা মুক্তিযুদ্ধ করলো না, এই জন্য আমি মেধাবী, তারপরে আমি ওই কোটার কারণে আমি ওই জায়গাটি স্থান পেলাম না, বা চাকরি পেলাম না, বা ভর্তি হতে পারলাম না। এটা বৈষম্যহীন না? আমরা তো এই বৈষম্যহীন সমাজের জন্য 71 সালে যুদ্ধ করা হয়নি। এই বৈষম্য তো শুরু হয়েছে 1947 সাল থেকে। এই বৈষম্যের বিরুদ্ধেই তো এই মুক্তিযুদ্ধ। পাকিস্তানেরও তো আমাদের বিরুদ্ধে, আমাদের পূর্ব পাকিস্তানের লোকদের উপরে স্টিম রোলার চালিয়েছে না, তারাও বৈষম্য করেছে, হ্যারাসমেন্ট করেছে।
ঠিক না? দীর্ঘদিন হ্যারাসমেন্ট করার কারণেই তো 52 ভাষা আন্দোলন হয়েছে, 62 শিক্ষা আন্দোলন হয়েছে, 69 গণঅভ্যুত্থান হয়েছে। এগুলো তো বৈষম্যের কারণে হয়েছে। তো সুতরাং এখনও যদি একই জিনিস চলতে থাকে তাহলে তফাৎটা কোথায়? আমি আপনাকে আরেকটু বলি, দুর্নীতির কথাও একটু বলি। এই সরকার অনেক উন্নয়ন করেছে। এই ছাগলকান্ডের মাঝে ব্যাংক থেকে 8 কোটি টাকা তোলেন মতিউর, এটা কেমনে সম্ভব? এত আলোচনার মধ্যেও সে ব্যাংক থেকে 8 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। এটা সম্ভব কিভাবে? এনবিআর এর ফয়সালের 100 কোটির সম্পদ, ব্যাংকের 700 অ্যাকাউন্ট, এটা কিভাবে সম্ভব? সরকারের এত উন্নয়ন, প্রশ্ন ফাঁসে যা কামিয়েছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। কে বলছে জানেন? এনবিআর এর চেয়ারম্যানের ড্রাইভার, পিএসসি চেয়ারম্যান ড্রাইভার। হ্যাঁ, আর পিএসসি কর্মকর্তা সহ গ্রেপ্তার 17 জন। আপনি কোন জায়গায় বিশ্বাস করবেন? উন্নয়ন কোন জায়গায় হয়েছে? রাস্তাঘাটে উন্নয়ন দেখলে উন্নয়ন হয়ে গেল? মানুষের মন মানসিকতার উন্নয়ন হয়নি। মানুষের মানসিকতা এত নিচে চলে গেছে, আপনি এখন মিথ্যের সামনে চলে আসছে, সত্য অনেক পেছনে পড়ে গিয়েছে। আপনি যেখানেই যাবেন বক্তব্য, বিবৃতি, রাজনীতিবিদদের সম্মান নষ্ট করে দিয়েছে কে জানেন? এই সরকারি কর্মকর্তারা রাজনীতিবিদদের সম্মান নষ্ট করে দিয়েছে। রাজনীতি করার জায়গা আর রাখেনি। তারা রাজনীতিবিদদের কাছে আশ্রয় পেয়েছে। আজকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তাদের কারণে হয়েছে। নাহলে এত কিছু হওয়ার পরে কারো শাস্তি হয় না কেন? সিঙ্গাপুরে একবার সিনিয়র 2 মন্ত্রী অভিজাত এলাকায় 2টা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। এতে সে দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে গেল। ঘটনা কি? অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে সেই ভাড়া কোথা থেকে দেয়? নিশ্চয় আমাদের ব্যাড ট্যাক্সের টাকা থেকে দেয়। তারা আন্দোলন শুরু করলো। সাথে সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশনে কমিটি গঠন করে তাদের তদন্ত করা শুরু করলো, তদন্ত করতে নির্দেশ দিল। এবং সিঙ্গাপুরের দুর্নীতি দমন কমিশন কিন্তু অন্যান্য দেশের দুর্নীতি দমন কমিশনের মতো না, বিশ্বের মধ্যে সবচেয়ে স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন সেটা। এবং সেই দুর্নীতি দমন কমিশন পুরোটা দেখলো, তদন্ত করে তারা নির্দোষ। পরে লি সংসদের দ্বারায়, প্রধানমন্ত্রী লি সংসদের দ্বারায় বলেছে যে মন্ত্রীরা নির্দোষ। তিনি একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি আমি অনেকবার শুনি। ওই যে 2 মন্ত্রীকে দোষারোপ করেছে সেই 2 মন্ত্রী সংসদের দ্বারায় তারাও বক্তব্য দিয়েছেন। কখনো আবেগে দিয়েছেন, কখনো চোখের পানি পড়ার অবস্থায় এরকম হয়ে গিয়েছে। এটা বলার কারণ হচ্ছে যে সিঙ্গাপুর বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ, দুর্নীতিমুক্ত। সেই সিঙ্গাপুরও কিন্তু মন্ত্রীরা অনুধাবন করেছে জনগণ আমার বিপক্ষে চলে গেছে বা জনগণ আমাদের বিপক্ষে চলে গেছে। এটা আমাদের জন্য লজ্জা। আমাদের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমাদের জন্য এটা কত বড় লজ্জা। তারা আবেগে আপ্লুত হয়ে বক্তব্য রেখেছে। আমার দেশের যে এখন মুক্তিযোদ্ধাদের কোটা, পিছিয়ে পড়াদের কোটা বা অন্য অন্য কোটা, আমি আগেই বলেছি এটা সারা দুনিয়াতে আছে। এখন বাংলাদেশে ওদের অভিযোগ হলো যে এখানে 46% শুধু কোটাতে চলে যাচ্ছে, 56% চলে যাচ্ছে। 56% ইট ইজ টু মাস। তারা এটাকে বলছে যে সব মিলিয়ে 10%-এ আনা হোক। এখন তারা যেটা 10% বলছে, এটাকে 10%-এর জায়গায় 20% হতে পারে, সরকার যেটা হতে পারে। এটা নিয়ে একটা আন্দোলনের একটা সমঝোতা হতে পারে। কিন্তু সরকার যদি বলে যে না আমরা 56%-ই থাকবো, আর তারা যদি 10%-এ থাকে, তাহলে এটা সমস্যার সমাধান হবে না। 1 2 নম্বর হলো যে এখানে কতগুলো কথা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে, এটা দলের কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগতভাবে আমি খুব ইনসাল্ট ফিল করি। সেটা হলো যখনই বলছে যে মুক্তিযোদ্ধার নাতি পুতি বা নাতি নাতনি, আসলে এই মুক্তিযোদ্ধার নাতি নাতনি বলে মূলত মুক্তিযোদ্ধা আওয়ার লিবারেশন ওয়ার পুরো জিনিসটাকে একটা ফ্যান্টাসিতে রূপান্তরিত করার যে একটা অপচেষ্টা, একটা তাচ্ছিল্যের যে জায়গা, এটা আমার কাছে ভালো লাগে না। মানে ইট শুড নট বি। এর কারণটা হলো শুনুন, বাংলাদেশে শেখ হাসিনার পরিবর্তে অনাগত দিনে 1000 জন প্রধানমন্ত্রী আসবেন, লক্ষ প্রধানমন্ত্রী আসবেন কিয়ামত পর্যন্ত হয়তো। কিন্তু মুক্তিযুদ্ধ তো একবারই হয়েছে। যে কয়জন সৌভাগ্যবান মুক্তিযোদ্ধা হয়েছে, এখন আপনি কোটা যদি নাও নেন, তারপর যদি একটা সময় বলে যে না আমার দাদার দেশের স্বাধীনতা যুদ্ধে এই অবদান রেখেছে, এতটুক যাকে বলা হয় আত্মতৃপ্তি বা গর্ব অনুভব করার যদি মন মানসিকতা না থাকে এবং ওটাকে যদি আমরা স্বীকৃতি দিতে না পারি। আজকে দেখলাম যে একজনে
সে বলছে, মানে একজন সরকারি কর্মকর্তা একটা ডাটা দিয়েছে যে দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পর এখন তো মুক্তিযোদ্ধা বা বিভিন্নভাবে 56% কোটা বলতে হচ্ছে, কিন্তু দেশ স্বাধীন যদি না হতো তাহলে সে একটা ডাটা দেখালো যে সেনাবাহিনীতে ছিল 95% ফর দ্য পাকিস্তানিদের জন্য, সিভিল সার্ভিসে ছিল এত %, অর্থাৎ সব মিলিয়ে বা এই পূর্ব বাংলার লোকের জন্য কিন্তু 10%ও ছিল না। তাহলে আমরা তো সেটা পেতামই না। তো যে স্বাধীনতাটা যাদের কারণে আমরা এই স্বাধীনতাটা উপভোগ করছি, সেই মহান মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কথা বলতে গেলে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি যারা এই আন্দোলন করছেন তরুণ প্রজন্মে কথাবার্তা বলতে গেলে একটা সময় বলতে 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 বেড়ে যায়। ওই যে উনি যেমন একটা কথা বললেন যে ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তার অনেক কিছুই পছন্দ হয় না, কিন্তু তিনি তো দেশের প্রধানমন্ত্রী, তিনি তো আওয়ামী লীগের সভানেত্রী, তিনি তো বঙ্গবন্ধু কন্যা, অনেকগুলো, তিনি একজন বয়োজ্যেষ্ঠ নারী, তো তাকে সম্মান জানানোর অনেকগুলো ওয়ে আছে। কিন্তু আপনার যদি মন মানসিকতা থাকে কাউকে অসম্মান জানানোর, তাহলে আপনি যে কোনো লোকের অসম্মানিত করতে পারেন। এখানে নবী রাসূলও বাদ যায় না এদের হাত দিয়ে। কাজে আমি মনে করি যে এখন আন্দোলন চলছে, আন্দোলনের মতো চলুক, দাবি দাবায়ের সব কিছু চলুক, কিন্তু কোনো অবস্থাতে যেন এখানে অসম্মানজনক কোনো কিছু না, এটাই আমার বক্তব্য। গোলাম আলী রানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। ইসলাম বাবু আলোচনা শেষ করব। কোটায় যারা আসে বা কোটার কথা বলেছে বাংলাদেশ, আপনি জানেন যে কোটার যেভাবে বিন্যাস, তাতে কেউ সব ছাত্রই কোনো না কোনোভাবে কোটায় পড়ে, কেউ জেলায় কোটায়, কেউ এই কোটায় ওই কোটায়, নানাভাবে আসে। কোটায় কি যারা থাকে তাদেরকে আসলে বলা হয় কি যে এটাকে বিশেষভাবে আসছে, তাদেরও তো মেধার যোগ্যতা দিয়ে যেতে হয় না? দেখেন, আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কোটায় আসতে হলে তাকে কি এই পড়ালেখা করতে হয় না? অবশ্যই। তাকে কি লিখিত পরীক্ষায় পাস করতে হয় না? তারপর সে যদি খেলোয়াড় কোটায় আসে, তার কি এটা এক্সট্রা কোনো যোগ্যতা না? তাহলে কি দেশে আমাদের এই একজন খেলোয়াড় প্রয়োজন আছেন না? যারা নিগোষ্ঠী তারা কি ছিটকে যাবে? যারা প্রতিবন্ধী তাদের বোঝাটা কে গ্রহণ করবে? ওদের যদি সকল মেধা থাকে সেই ক্ষেত্রে তাদের কোটা, এটা তো আমি মনে করি অনৈতিক বা সংবিধান বিরোধী না, সংবিধানের স্বীকৃতি এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এটা একটা সহায়ক শক্তি। সবাইকে সুযোগ দিতে হবে। আবার আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বলি, মুক্তিযুদ্ধ কোটাই কিন্তু এটা শেষ কোটা না, এখানে তো একাধিক কোটা রয়েছে। আমি কোটার শতভাগ পক্ষে তাও না, কোটার বিপক্ষে তাও না। হ্যাঁ, সংস্কার তো সব কিছুতেই প্রয়োজন, যৌক্তিক পর্যায়ে থাকে, যৌক্তিক সংস্কার এটা জরুরি। যদি থাকে সেটা কোর্ট নিশ্চয়ই ডিসিশন দিবে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। আমাদের যেটা রনি সাহেব বলেছেন যে আন্দোলন করবে, সরকারকে অবহিত করবে, দেশের মানুষকে নৈতিক দাবি সম্পর্কে প্রতিষ্ঠিত করবে, সেটা খারাপ কিছু আমি মনে করি না। কিন্তু এই আন্দোলনের নামে কাউকে নাজেহাল করা, কাউকে ছোট করা, কারো অভিশপ্ত জীবনকে এখানে এনে শোডাউন করা, এগুলি যেন আমরা না দেখি। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের প্রত্যাশা। নজরুল ইসলাম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আলোচনা শেষ করতে চাই। হেলাল উদ্দিন, আলোচনা শেষ করবো। আমরা কোঠা নিষ্পত্তির কথা বলছিলাম যে এটা আসলে কোথায় গিয়ে শেষ হবে, আদালতেই শেষ না এর পিছনে অন্য আরও কোনো বিষয় আছে যেটি রাজপথেই ফয়সালা চায় তারা? না, এটা রাজপথে ফয়সালা হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু বিষয়টা আদালতে চলে গিয়েছে। কারণ আদালতের বিপক্ষে কেউ যাবে না। আজকে যারা আন্দোলন করছে তারা হয়তো আবেগে করছেন, হ্যাঁ, কিন্তু আদালত এটা মীমাংসা করতে হবে। এবং আদালত কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি কথা বলেছে, আমি আজকে কোথায় যেন পড়লাম, যে অপেক্ষা করতে। হ্যাঁ, তো এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে কেউই, শুধু তারা না, কেউই সুবিধা করতে গত জীবনও পারেও নাই। কারণ আমি দেখেছি যে এই যে একটা ছাত্রী অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন এই বাচ্চা শিশুরা রাস্তায় নেমে গেছে। সারা ঢাকা শহরের রাস্তায় কোনো গাড়ি ছিল না, এই বাচ্চারা সব রাস্তায় নেমে গেছে। তারপরে যখন পতন হয়নি বা এই সরকার পদত্যাগ করেনি, সুতরাং আমি আর মনে করি না যে আরও কোনো কঠিন অবস্থায় গেলে, আরও কোনো শক্ত অবস্থানে গেলেও সরকার পতন হবে বা এইরকম আন্দোলন করে দাবি সরকার পতন যারা যিনি বলেছেন আদালতের কথা, আদালতে যেহেতু বিষয়টা চলে গেছে, সেখানে এটা ওখানে মীমাংসা হওয়া উচিত আমি বলে মনে করি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা, এটা আমাদের জনাব জি এম কাদের সাহেব বলেছিলেন এটা পত্রিকার সাক্ষাৎকারে, যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছিলাম শুধু বৈষম্য থেকেই বাঁচতে,
স্বপ্ন ছিল আমাদের একটি দেশ হবে বৈষম্যহীন, যেখানে নির্যাতন নিপীড়ন থাকবে না। সংবিধানে বৈষম্যের বিরুদ্ধে জোর দিয়ে বলা হয়েছে চাকুরিতে কোটা পদ্ধতির সংবিধান পরিপন্থী। সংবিধানে যেহেতু আছে যে সকল নাগরিকের সমান অধিকার, এখানে কাউকে আমাকে স্পেশালভাবে দেখার কেউ নাই। বাট এখানে আবার আমরা যে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছি বিষয়টা কিন্তু তাও না। ওনাদেরকে যে আমরা অসম্মান করছি এই দাবি, যারা আজকে আন্দোলন করছে তারা যে মুক্তিযোদ্ধাদের অসম্মান করছে বিষয়টা কিন্তু তাও না। কিন্তু তাদের দাবিরও যৌক্তিকতা আছে, এবং এত যদি যৌক্তিকতা না থাকতো, আপনি দেখেন মেজরিটি পার্সন কিন্তু তাদের পক্ষে, এবং তারা কিন্তু আবার একটা জায়গায় প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু আমরা না, আমরা নিজস্ব আমরা নিজেদের জন্য নিজেরা আন্দোলন করছি, আমরা কোনো দলের সমর্থন শেষ করতে চাই, আজ হাতে সময় নেই। যারা আন্দোলন করছে তারা কিন্তু আপনি সবাইকে মেধাহীন বললে তো হবে না, তারা নিজেরা বুঝেই তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজ আমরা আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম বাবু এবং গোলাম মাওলা রনি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রেখে লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।